রাশিয়া থেকে জ্বালানি তেল ক্রয়ের অভিযোগে ভারত ও চীন সহ অন্তত 5টি দেশের ওপর 100% শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 নামের বিলটি 86-11 ভোটে সিনেটে পাশ হয়। সিনেটে পাশের পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষে পাঠানো হবে। পরে ভোটের জন্য বিলটি উত্থাপন করা হবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের অধিবেশনে। সেখানে বিলটি পাশ হলে প্রেসিডেন্ট স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে। আর বিলটি আইনে পরিণত হলে চীন ও ভারতের পাশাপাশি ঝুঁকিতে থাকবে আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। কেননা এই তিন দেশও জ্বালানি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়েও তাদের এই নির্ভরশীলতা বজায় ছিল। বিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ধন কুবের এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন নিষেধাজ্ঞা জারি এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা 2031 সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাবও করা হয়েছে। সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংঘাত এবং উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শুক্রবার মক্কায় এই চুক্তি সই হয়। প্রায় 1 বছরের আলোচনার পর চুক্তি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। চুক্তিতে উল্লেখ করা হয়েছে এই তিনটি দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই একটি ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার সৌদি আরবের মক্কা নগরীতে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। চুক্তি সই অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। 3 অংশীদার দেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলাই এই চুক্তির লক্ষ্য। চুক্তির শর্ত অনুযায়ী 3 দেশের যে কোনোটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। তবে আঙ্কারা, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যকার এই প্রতিরক্ষা চুক্তিটি রাতারাতি হয়নি, বরং এটি বেশ কিছুদিন ধরে প্রক্রিয়াধীন ছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরুর পরপরই 3 দেশের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে চুক্তির আলোচনা আরও গতি পায়। 3 দেশই ইরানের যুদ্ধ এবং ওই অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব ও হামলার বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল বর্তমানে লেবাননের প্রায় 1/5 এলাকা দখল করে রেখেছে। তাদের দাবি, তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তুরস্কের কর্মকর্তাদের মতে, আঞ্চলিক উত্তেজনাই এসব দেশকে এক ছাতার নিচে আসতে বাধ্য করেছে। সৃষ্টি ঘটক, 71। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা হলে সেই প্রচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। শুক্রবার একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণের 2য় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। পেজেশকিয়ান বলেন, ইরান এমন কোনো চাপ মেনে নেবে না যার লক্ষ্য দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা। ইরান নিজেদের অধিকার রক্ষায় এবং সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, তারা যদি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চায় তাহলে ইরান লড়াই করে যাবে, তারা পিছপা হবেন না, মাথা নত করবেন না। এ সময় ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বিসর্জন দেওয়ার সম্ভাবনাও নাকচ করে দেন তিনি। এগুলো সংরক্ষণের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলেও জানান পেজেশকিয়ান। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকারি একটি বহুতল ভবনে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে সেন্ট্রাল জাকার্তার সরকারি রাজস্ব ভবনের 11 থেকে 16 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। ভবন থেকে বের হতে থাকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় প্রায় 185 জন ফায়ার ফাইটার ও 37টি ফায়ার ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। শনিবার সকালে জেলার দেবীকঠি এলাকার
বৈরাগড় তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা জানান, শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল 6:30টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করার প্রায় 3 কিলোমিটার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে সেটি নিচের আরেকটি সড়কের উপর গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট 18 জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে নিচের সড়কে পড়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী বাসের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েন। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী, পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। কোনো রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা নয়, আপাতত মানুষের কথা শুনেই এগোতে চায় ককরোচ জনতা পার্টি সিজেপি। দুদিনের বৈঠক শেষে দলটির নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, দেশের বিভিন্ন রাজ্যে সাংগঠনিক ভিত্তি গড়ে তুলে সাধারণ মানুষের মতামত জানার কাজ শুরু করবেন। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে দেশব্যাপী কর্মসূচি কেয়া বলতি পাবলিক, অর্থাৎ মানুষ কি বলছে। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বপ্না। দুদিনের সাংগঠনিক বৈঠক শেষে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৈঠকে গঠন করা হয়েছে 11 সদস্যের জাতীয় ওয়ার্কিং কমিটি। এই কমিটির সর্বভারতীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দীপকে। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা জানান, এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কোনো পরিকল্পনা নেই, বরং দেশের বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ে তুলে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করাই এখন তাদের প্রধান লক্ষ্য। সিজেপির নেতাদের ভাষ্য, আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে দেশব্যাপী কর্মসূচি কেয়া বলতি পাবলিক। এই কর্মসূচির আওতায় বিভিন্ন রাজ্যে গিয়ে সাধারণ মানুষের মতামত, তরুণ প্রজন্মের প্রত্যাশা ও স্থানীয় সমস্যাগুলো জানার চেষ্টা করবেন তারা। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করবে সংগঠনটি। রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার কারণও ব্যাখ্যা করেছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। তিনি বলেন, বর্তমানে একটি প্রেসার গ্রুপ হিসেবেই কাজ করতে চান তারা। তিনি জানান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের আন্দোলনের ফলেই পদত্যাগ করেছেন। পাশাপাশি মানুষের মধ্যে ভয়ের পরিবেশ অনেকটাই কমেছে এবং সরকারও বিভিন্ন বিষয়ে জনগণের কথা শুনতে বাধ্য হচ্ছে। এদিকে সিজেপির কার্যক্রমকে গুরুত্বের সঙ্গেই দেখছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ইনস্টাগ্রামে বিভিন্ন বিষয় তুলে ধরছেন। তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে দলীয়ভাবেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। একই সঙ্গে অবস্থান বদলের ইঙ্গিত মিলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর বক্তব্যেও। বিজেপির একটি অংশ যেখানে জেনজিকে আন্দোলনের কারণে দেশবিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে, সেখানে RSS প্রধান মোহন ভাগবত বলেছেন, কেউ প্রতিবাদ করছেন মানে তিনি দেশদ্রোহী নন, বরং তরুণদের উদ্বেগ ও দাবিগুলো গুরুত্ব দিয়ে তার সমাধানের চেষ্টা করা প্রয়োজন। শারমিন স্বপ্না, 71। থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত বেড়ে 8 জন হয়েছে, আহত হয়েছেন 30 জনের বেশি। এই ঘটনার পর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। কোনো বেসামরিক ব্যক্তির কাছে অবৈধভাবে অস্ত্র পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও ঘোষণা দেন তিনি। এর আগে পুলিশ জানায়, 14 বছরের ওই কিশোর প্রথমে বাড়িতে দাদা দাদিকে গুলি করে হত্যা করে, পরে স্কুলে বন্দুক হামলা চালায়। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ব্যাংককের স্কুলে বন্দুক হামলার ঘটনায় থাইল্যান্ড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এখনো আতঙ্ক কাটেনি স্কুলের বাচ্চাদের মাঝে। ক্লাস চলাকালীন আমরা গুলির আওয়াজ শুনতে পাই। আমি আর আমার বন্ধুরা মিলে একটি রুমে ঢুকে ব্যারিকেড দিয়ে দরজা আটকে দেই। বুঝতে পারছিলাম না কি করব, ভাবলে এখনো গা শিউরে উঠছে। শুক্রবার ভোরে নিজের দাদা দাদিকে গুলি করে হত্যা করে 14 বছরের এক কিশোর। পুলিশ জানায়, এরপর দাদার লাইসেন্স করা বন্দুক ও গুলি নিয়ে স্কুলে যায় সে। স্কুলের ভেতরে 26 রাউন্ড গুলি ছুড়ে ওই কিশোর। বন্দুক হামলায় হতাহত হন শিক্ষক, শিক্ষার্থী সহ বেশ কয়েকজন। পরে পুলিশ তাকে ঘিরে ফেললে আত্মহত্যা করে বন্দুকধারী সেই কিশোর। ঘটনাস্থল পরিদর্শন করে হামলাটিকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। হামলাকারী কোনো পেশাদার অপরাধী ছিল না, সে অনেক চাপ ও মানসিক উত্তেজনার মধ্যে ছিল। এই বন্দুকটি নিবন্ধিত এবং বাড়িতেই রাখা ছিল। কিভাবে শিশুটি বন্দুকটির কাছে পৌঁছালো আমরা এখনো জানি না, তবে সে ইচ্ছাকৃতভাবে স্কুলে এসেছিল এই ঘটনা ঘটাতে।
ก็ยังมี ঘটনার পর অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। জনসম্মুখে বেসামরিক নাগরিকদের অস্ত্র বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছেন তিনি। দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তারাই কেবল অস্ত্র বহন করতে পারবে এমন বিধান আনার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা নেয়ার কথাও জানিয়েছে সরকার। กระสุน নাগরিকদের প্রকাশ্যে বন্দুক রাখা ও অস্ত্র বহন করার কোনো প্রয়োজন নেই। এখন থেকে তল্লাশি চালানো হবে এবং কোনো বেসামরিক ব্যক্তিকে অবৈধভাবে অস্ত্র বহন করতে দেখা গেলে তাকে গ্রেপ্তার করা হবে। ชีวิตตัวเองไปก็อาจจะเกิดเหตุที่ হামলার পর স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ, চিকিৎসক ও ফরেনসিক কর্মকর্তারা। আহতদের চিকিৎসার পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যদের দেয়া হচ্ছে মানসিক সহায়তা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। থাইল্যান্ডে শিশুদের ডে কেয়ার সেন্টারে গাড়ির ধাক্কায় আহত হয়েছে অন্তত ১৫ শিশু। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলীয় কাঞ্চানাবুরি প্রদেশে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুপুরের দিকে বান নং সংটন চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে শিশুরা যখন ঘুমাচ্ছিল তখন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টারের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। গাড়িতে ২ জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ৫৪ বছর বয়সী চালকের হৃদযন্ত্রের সমস্যা থাকায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টারে ঢুকে পড়ে। গ্রিসের উপকূল থেকে ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গ্রিসের ক্রিট দ্বীপ থেকে এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া কয়েকজন মিশরীয়ও আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার প্রায় ৪০ জনকে উদ্ধার করা হয়। আর সব মিলিয়ে গত ৪৮ ঘন্টায় ২ শতাধিক অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। তারা লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্র পথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছায় বলে জানায় গ্রিসের সংবাদ মাধ্যম দিমোক্রেতিয়া। পরে কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে তাদেরকে লেরাপেত্রার বন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাদের রেজিস্ট্রেশন ও পরিচয় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। এর আগে আরও ২টি নৌকায় করে ১১২ জন গ্রিসে আসেন। এর মধ্যে প্রথম গ্রুপটিতে ৫৬ জন ছিলেন, তাদের মধ্যে ৩১ জন সুদানের নাগরিক, বাকি ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় গ্রুপে আসে আরও ৫৬ জন, তাদের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি আর বাকি ৯ জন মিশরের। এল নিনোর প্রভাবে বিশ্ব যখন নাজেহাল, তখন বৃষ্টি কমে যাওয়ায় এর সুফল পাচ্ছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের লবণ চাষিরা। খরার কারণে এবার প্রদেশটিতে লবণ উৎপাদন বেড়েছে রেকর্ড পরিমাণে। অন্যদিকে তাপপ্রবাহ ও খরায় সংকটে আছেন বিশ্বের নানা প্রান্তের কৃষকরা। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে আবহাওয়া বিপর্যয়। প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠায় দুর্বল হয়ে পড়েছে মৌসুমী বায়ু। বৃষ্টি কমে নানা জায়গায় দেখা দিয়েছে খরা। এতে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়লেও সুফল পাচ্ছে ইন্দোনেশিয়া। দেশটির জাভা প্রদেশের লবণ চাষিরা এল নিনোর প্রভাবে সৃষ্ট খরায় বেশ আনন্দিত। দেশটিতে লবণ উৎপাদনে বেশিরভাগ কৃষকই কম প্রযুক্তি ব্যবহার করেন। তারা শুষ্ক মৌসুমে উপকূলের জলাশয়ে সমুদ্রের পানি রেখে বাষ্প করে লবণ তৈরি করেন। তাই দেশটির কৃষকরা এল নিনোকে একটি আশীর্বাদ বলে মনে করছেন। উৎপাদন বেড়ে যাওয়ায় লবণ চাষিরা বলছেন এল নিনো যেন প্রতি বছর ফিরে আসে। এদিকে দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ২০২৭ সালের শুরু পর্যন্ত থাকতে পারে এল নিনোর প্রভাব। আমাদের কাছে এল নিনো হলো এক আশীর্বাদ ও অনুগ্রহ। এটি এমন একটি বিষয় যা আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন প্রতি বছরই এল নিনো আসে। অক্টোবর মাস পর্যন্ত এরকম শুষ্ক আবহাওয়া থাকলে এই অঞ্চলে লবণের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উৎপাদনের পরিমাণ বেশ ভালো। সেপ্টেম্বর মাস হলে একজন কৃষক প্রতিদিন ৫০০ কেজি পর্যন্ত উৎপাদন করতে পারেন। কিন্তু উৎপাদনের হার কম হলে আমাদের সবারই ক্ষতি হবে। তাই সবকিছুই আবহাওয়ার উপর নির্ভর করছে। এদিকে বিশ্বের অনেক দেশই এল নিনো দাবানল ও ফসলহানির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তীব্র দাবদাহের কারণে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় দিন কাটাচ্ছেন অন্যান্য দেশের কৃষকরা। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল ৯:৩০। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।
থাকুন একাত্তরের সাথে।